আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ইস্পাহানি হাই স্কুল, ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। এবং আমি অ্যাসিস্ট্যান্ট টিচার সেলিনা ম্যাম। তোমরা সবাই ইতিমধ্যেই অনেকগুলো ক্লাস আমাদের দেখেছো এবং আমাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছো, বা অনেকে কোনোটা বুঝতে পারোনি এরকম জানিয়েছো, সেজন্য সবাইকে ধন্যবাদ। আর আজকের আমি ক্লাস করব ক্লাস 6 এবং বিষয় হচ্ছে তোমার সাবজেক্ট যেটা সায়েন্স, এবং ডেট তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ বোর্ডে। এবং আমাদের অধ্যায়টি হচ্ছে 14, আর অধ্যায়টির নাম হচ্ছে পরিবেশের ভারসাম্য ও আমাদের জীবন। আচ্ছা, আর আলোচনার বিষয়গুলো আমি একবার একটু বলে নিচ্ছি। প্রাকৃতিক পরিবেশের ব্যাখ্যা, পরিবেশের উপাদান বর্ণনা, এরপর আছে পরিবেশ উদ্ভিদ ও প্রাণীর সম্পর্ক। যেহেতু পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী পারস্পরিকভাবে জীবিত থাকে এবং বেঁচে থাকে, বংশবিস্তার করে, সেক্ষেত্রে তাদের একটি সম্পর্ক রয়েছে। পরিবেশের ভারসাম্য আলোচনা, ঠিক আছে। এই তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ, আমি এঁকে রেখেছি। এবং দেখো, প্রথমেই যদি আমরা আসি, আমাদের পরিবেশ কি সেটা আগে জানতে হবে। পরিবেশ কাকে বলে বা পরিবেশ কি? তোমরা এটা ছোটোবেলা থেকেই দেখে আসছো, বা চারদিকে দেখো, বা নিচের শ্রেণীগুলো তো পড়ে এসেছো। পরিবেশ কি? পরিবেশ হচ্ছে আমাদের আশেপাশে যা কিছু আছে, এখানে জীব বলো, জড় বলো, প্রত্যেকটাই হচ্ছে পরিবেশের অন্তর্ভুক্ত, ঠিক আছে। ইংরেজিতে একটি কথা আছে, গড মেড ভিলেজ অ্যান্ড ম্যান মেড টাউন। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে তোমার বন, জঙ্গল, নদী, পাহাড়, পর্বত, এই সব বিভিন্ন বিষয়গুলো। আর মানুষ তার প্রয়োজনে কি করেছে? তার বেঁচে থাকার জন্য তার বিভিন্ন প্রয়োজনের সৃষ্টি করেছে বিভিন্ন ধরনের প্রযুক্তি, এবং তা ধীরে ধীরে হয়ে উঠেছে আধুনিক প্রযুক্তি, ঠিক আছে। তাহলে এখন যদি তোমাকে বলা হয় পরিবেশ কি, তাহলে তুমি কি বলবে? প্রাকৃতিকভাবে সৃষ্ট বস্তুগুলো নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাই হচ্ছে, তোমাকে যদি বলা হয় প্রাকৃতিক পরিবেশ কি, তাহলে তুমি কি বলবে? প্রাকৃতিকভাবে সৃষ্ট বস্তুগুলো নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাই প্রাকৃতিক পরিবেশ। এর মধ্যে জড় বস্তু ও জীব দুটোই রয়েছে, যেগুলো মানুষ তৈরি করতে পারে না, দুটোই। হ্যাঁ, এখন দেখো, মানুষ তার প্রয়োজনে ঘর, বাড়ি, বাস, ট্রাক, নৌকা, রাস্তাঘাট, সেতু, স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি তৈরি করতে পারে, কিন্তু অন্যান্য যে জড়বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষ তৈরি করতে পারে না। আচ্ছা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমাদের চারপাশের পরিবেশে আরও কিছু বস্তু আছে যা মানুষ তৈরি করতে পারে না, যেমন চাঁদ, তারা, মাটি, নদী, সমুদ্র, পাহাড়, বন, জঙ্গল, এরপর রয়েছে কি পশু, পাখি ইত্যাদি। তো এগুলো সবই প্রাকৃতিক পরিবেশের উপাদান, ঠিক আছে, কাউকে বাদ দেওয়া যাবে না। পৃথিবীতে দেখো বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশ রয়েছে, যেমন বন জঙ্গলের পরিবেশ, পাহাড় পর্বতের পরিবেশ, নদীর পরিবেশ একরকম। আবার তোমরা দেখা বা জানা এই ধরনের আর কি প্রাকৃতিক পরিবেশ আছে, তুমি একটু ভেবে দেখো। প্রত্যেকটা পরিবেশই কিন্তু আলাদা, এক এক জায়গার বাস্তুতন্ত্র এক এক রকম, এক এক জায়গার জীবেদের গঠন এক এক রকম, বৈশিষ্ট্য আলাদা রকম, বা তাদের ফুড হ্যাবিট আলাদা ধরনের। মানে হচ্ছে একটার সাথে একটার কোনো মিল নেই, তবে পারস্পরিক সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে শুধু যদি আমরা হিউম্যান বিং, অর্থাৎ যারা সোশ্যাল আমরা আছি, সোশ্যাল হিউম্যান বিং, আমরাও যদি দেখি এক দেশের মানুষের সাথে অন্য দেশের মানুষের সংস্কৃতির মিল নেই, যদিও তথা আমরা সবাই মানব জাতি, তারপরেও কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন ধর্ম রয়েছে, ভিন্ন ভিন্ন কালচার অর্থাৎ সংস্কৃতি, ভিন্ন ভিন্ন আচার অনুষ্ঠান এবং ভিন্ন ভিন্ন খাদ্যাভ্যাস আমরা লক্ষ্য করতে পারি। সেই রকমই তবে পারস্পরিক যে সহযোগিতা, সহমর্মিতা এবং যে সম্পর্ক, সেটা কিন্তু অবশ্যই সবার মধ্যে বিদ্যমান থাকে, ঠিক আছে। তাহলে এবার আসো পরিবেশের উপাদান, ঠিক আছে। আমরা যেহেতু পরিবেশ কি যে জানলাম, প্রাকৃতিক পরিবেশ কি সেই বিষয়ে আলোচনা করলাম। এবার আসো পরিবেশের উপাদান, পরিবেশের উপাদান কোনগুলো সেই বিষয়ে জানবো।
দেখো পরিবেশকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। একটি হলো পরিবেশের সকল সজীব উপাদান, যা জীব উপাদান নামে পরিচিত। এই জীব উপাদানকে বাদ দিয়ে অবশিষ্ট সকল যে উপাদানগুলো রয়েছে তা হচ্ছে জড় পরিবেশ। অর্থাৎ একটা হচ্ছে লিভিং থিংস এবং অন্যটি হচ্ছে নন লিভিং থিংস। ঠিক আছে, এখন দেখো লিভিং থিংস অর্থ হচ্ছে জীব পরিবেশ এবং নন লিভিং থিংসগুলো হচ্ছে পরিবেশের জড় উপাদানগুলো, অর্থাৎ যে নন লিভিং কম্পোনেন্টসগুলো রয়েছে সেগুলো হচ্ছে জড় উপাদান। এখন তুমি এটাকে কিভাবে আইডেন্টিফাই করবে, তুমি নিজেই এই কাজটা বাসায় করে পারো। আবার তোমরা সবাই জানো বিজ্ঞানটা হচ্ছে একটি মজার পড়া, এগুলো সবসময় চোখের সামনেই থাকে এবং বুঝতে হয়। ঠিক আছে, যেমন তুমি যদি এখন মনে করো যে আমি একটু বারান্দায় গিয়ে দাঁড়াবো, ধরো বা ঘরের বাইরে গিয়ে দেখো যে ঘরে তুমি বসবাস করছো, এটাও কিন্তু পরিবেশের উপাদান, তবে এটা জড় বস্তু। আর বাইরে গিয়ে যখন দেখলে অন্যান্য অ্যানিম্যালস যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি দেখতে পাচ্ছ, এরাও কিন্তু পরিবেশের উপাদান। এরা হচ্ছে লিভিং থিংস অর্থাৎ জীবিত বস্তু। এরপর আরও কিছু জড় উপাদান রয়েছে যেগুলো মানুষ সৃষ্টি করতে পারে না, আমি আগেই বলেছি, তারপরেও আবার একটু বলছি। ধরো তুমি আকাশের দিকে তাকালে আকাশ দেখতে পাচ্ছ, ওখানে চাঁদ দেখা যায় রাতের বেলা, অথবা দিনের বেলা তুমি সূর্যটা অবলোকন করলে, এবং রাতে যদি আরও ভালো করে তাকাও বিভিন্ন ধরনের তারাগুলো দেখা যায়, এগুলোকেও জড়বস্তু হিসেবে ধরা হয়, কিন্তু এগুলো মানুষের তৈরি নয়, এগুলো হচ্ছে নট ম্যান মেড। ওকে, প্রাকৃতিকভাবে সৃষ্ট। আচ্ছা, এরপরে আরও কিছু উপাদান রয়েছে। ধরো তুমি কোথাও বেড়াতে গেলে, যেমন আমাদের ঢাকার পরিবেশটা একরকম, আবার তুমি বান্দরবান, কক্সবাজার যাও, ওখানে বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে। যেমন কক্সবাজার সমুদ্র সৈকত, এটা সমুদ্র, এটাও জড় উপাদান, কিন্তু এটা প্রাকৃতিক পরিবেশেরই অংশ। এছাড়া আবার দেখা গেল তুমি বান্দরবানের দিকে যাও, ওখানে উঁচু উঁচু পাহাড় রয়েছে, খুব সুন্দর সুন্দর লেক রয়েছে, তুমি এগুলো অবলোকন করলে এর আশেপাশে অনেক গাছে অনেক পাখি রয়েছে, যে জিনিসগুলো। আচ্ছা ঠিক আছে, এখানে যদি আমরা পাখিকে বাদ দিই, কারণ পাখি চলাফেরা করতে পারে, কিন্তু পাহাড়, নদী, সুন্দর সুন্দর নদীগুলো, এগুলো কিন্তু চলাফেরা করতে পারে না, এক স্থানে স্থিরভাবে থাকে। ঠিক আছে, এগুলো প্রাকৃতিক পরিবেশেরই উপাদান। এবার আসো ঘর থেকে, তাহলে আমরা কি করলাম, বাইরে বেরিয়ে অনেক কিছু দেখে ঘুরে ফিরে এসে আমরা কি করব, ঘরে বসে আবার নোট করব যে তুমি কি কি দেখলে, সেখানে কি কি জড় পরিবেশের উপাদান রয়েছে, কি কি জীব পরিবেশের উপাদানগুলো রয়েছে। সেক্ষেত্রে তুমি একটা ছক তৈরি করতে পারো। ছকের মধ্যে প্রথমে লিখবে জড় পরিবেশের উপাদান, আবার মাঝখানে একটা দাগ দিলে তারপরে এই সাইডে আবার লিখবে জীব পরিবেশের উপাদান, এবং আলাদা আলাদাভাবে সেই নামগুলো লিস্ট করবে, এবং তোমার যারা বন্ধু বান্ধব আছে বা তাদের সাথে হয়তো এটা ফোনে বা অনলাইনে তুমি তার সাথে শেয়ার করলে। ঠিক আছে, আবার সেও কতগুলো এরকম করলো, তাহলে তোমাদের একটা সুন্দর লিস্ট তৈরি হয়ে গেল। ওকে, এর মাধ্যমে আনন্দও পেলে এবং পড়াটাও খুব মজার হলো। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের বিভিন্ন ধরনের, আমি এখানে চিত্র এঁকে দিয়েছি, তোমরা একটু চিত্রটা খেয়াল করো। পরিবেশের জড় ও জীব উপাদান। আমরা প্রথমে প্রাকৃতিক পরিবেশে যাই। দেখো এখানে কি আছে, পাহাড় আছে, গাছ আছে, আবার এখানে একটা নদী দেখা যাচ্ছে, নদীতে একটা মাছ দেখা যাচ্ছে। হয়তো আমি এটার একটা মাছ এঁকেছি, একটা মাছ নয়, অনেক মাছ থাকে নদীতে, বা অন্যান্য যে জলজ প্রাণীগুলো রয়েছে সেগুলোও থাকে, কুমির, ধরো বিভিন্ন ধরনের যে জলজ প্রাণীগুলো রয়েছে, টর্টয়েস, এগুলো যারা তাদের মুখে বলছি আমি, সবার ছবি টাকা সম্ভব নয়। আচ্ছা, যাই হোক, এগুলোর মধ্যেই দেখো কোনটা জড় এবং কোনটা জীব, তখন প্রাকৃতিক পরিবেশ থেকেই তুমি কিন্তু বের করে ফেলতে পারছো। যেমন পাহাড়টা এটা কি হচ্ছে, এক স্থানে দাঁড়িয়ে আছে, তার মানে এটা হচ্ছে জড় উপাদান। এবং আবার দেখছো গাছ, এটা সজীব উপাদান। এবং দেখো নদীতে যে পানির নিচে যে মাছ বা বিভিন্ন জলজ প্রাণীগুলো রয়েছে সেগুলো হচ্ছে জীব বা সজীব উপাদান। এখন এটা গেল। এবার দেখো মানুষ দ্বারা সৃষ্ট পরিবেশ, এটাও কিন্তু পরিবেশের উপাদান, তবে মানুষ তার নিজের প্রয়োজন, যেমন
এগুলো এক স্থান থেকে নেওয়া। এটা ঘর, তুমি এখানে বাস করছো, এটা হচ্ছে জড় উপাদান এবং ঘরের ভিতরে বিভিন্ন ধরনের চেয়ার, টেবিল, খাট, বিছানা যেগুলো মানুষ দ্বারা সৃষ্টি, দ্যাটস মিন ম্যান মেড, এগুলোও কিন্তু পরিবেশের উপাদান, কারণ এগুলোও আমাদের প্রয়োজনে কাজে লাগছে। যেমন গাছ কেটে কী করা হচ্ছে, বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হচ্ছে, অথবা মাটি কেটে কি করা হচ্ছে, ইট তৈরি করা হচ্ছে, ইট থেকে আবার কি তৈরি করা হচ্ছে, বিল্ডিং তৈরি করা হচ্ছে। দেখো তাহলে কিভাবে বিষয়গুলো আসছে। আবার গাছ কেটে কাঠ বানানো হচ্ছে, কাঠ দিয়ে আবার নৌকা তৈরি করা হচ্ছে। এখন দেখো প্রত্যেকটা বিষয় আসলে ওতপ্রোতভাবে জড়িত। আর সবচেয়ে মজার যে বিষয়টা, তিনটা যে অত্যাবশ্যকীয় জিনিস, সেটা হচ্ছে সূর্য, মাটি, চারটি যে বিশেষ উপাদান, সূর্য, মাটি, পানি আর হচ্ছে বায়ু। এই চারটি উপাদান ছাড়া তো আসলে পরিবেশ কল্পনাই করা যেতে পারে না। এবং এই চারটি জিনিসের মধ্যে মানুষের কিন্তু কোনো হাত নেই। এগুলো তৈরি করা বা এগুলোকে সংরক্ষণ করা বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এটাকে ব্যবহার করা যেতে পারে, কিন্তু বাকি অন্য কিছুর মধ্যে মানুষের কোনো হাত নেই। ঠিক আছে, এখন দেখো সূর্যের আলো কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জিনিস সূর্যের আলো ছাড়া যেমন গাছ জন্মাতে পারবে না, আবার পানি ছাড়া গাছ বেড়ে উঠতে পারবে না, বর্ধন হবে না, বিভিন্ন ধরনের জিনিসগুলো রয়েছে। তাহলে তোমরা এতটুকু ক্লিয়ার হয়েছে কোনটা প্রাকৃতিক পরিবেশ এবং কোনটা মানুষ দ্বারা সৃষ্ট পরিবেশ। এবার আসো পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর সম্পর্ক ব্যাখ্যা। আচ্ছা, তাহলে পরিবেশে উদ্ভিদ কোনগুলো? আমরা সবসময় জানি মাটি ফুঁড়ে যে গাছগুলো হচ্ছে এবং ধীরে ধীরে বড় হচ্ছে এবং সূর্যের আলোর প্রক্রিয়ায় সে কী করছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করছে, নিজের প্রয়োজন মিটিয়ে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে এবং আমাদের থেকে যে নির্গত কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করে পরিবেশকে দূষণমুক্ত রাখছে। তাহলে এটা হলো উদ্ভিদের কাজ। এবং প্রাণীর আবার কী কাজ রয়েছে? প্রাণী কী করছে? উদ্ভিদ খেয়ে বেঁচে থাকছে। সেই উদ্ভিদে যে প্রাণী খাচ্ছে সেই প্রাণীকে আবার অন্য কোনো মাংসাশী প্রাণী খেয়ে বেঁচে থাকছে, বা আমরা সরাসরিও উদ্ভিদের বিভিন্ন ফল, সবজি এগুলোর উপরে নির্ভরশীল হচ্ছি। তাহলে বিষয়টা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর আমি আবার একটু বলছি, দেখো প্রত্যেকটা বিষয় একটার সাথে, সূর্য আলো দিচ্ছে, সূর্য আলো না দিলে হয়তো গাছ জন্মাবে না বা কোনো ধরনের প্রাণী বেঁচে থাকতে পারবে না, সূর্যের আলোর প্রয়োজন রয়েছে, কোনো প্রাণী বেঁচে থাকবে না। আবার মাটি যদি না থাকে, মাটি না হলেও কিন্তু গাছ জন্মাবে না, একমাত্র মাটিতেই গাছ জন্মায় বা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো যে কোনো গাছের বা জীবের, উদ্ভিদের উৎপত্তির জন্য মাটিটা অত্যাবশ্যক। মাটির প্রয়োজন রয়েছে, সাথে রয়েছে বায়ুর প্রয়োজন এবং মাটি থেকে যে খনিজ পদার্থ গ্রহণ করে এবং সাথে মূলের সাহায্যে কী করে, পানি শোষণ করে। তাহলে তোমরা দেখেছো একটার সাথে একটা রিলেটেড। এখন গাছ না হলে, গাছ যদি না জন্মায় তাহলে কি করতে পারবে না, প্রাণী খাবার খেতে পারবে না, প্রাণীর নিজস্ব যে জিনিসপত্র সেগুলো সে তৈরি করতে পারবে না, মানে অব্যাহত হবে। একটার জন্য পুরো ধারাটাই কি হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। এরপর আবার কি হবে, মানুষ তার যে নির্দিষ্ট দরকার, যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো মেটাতে পারবে না, কারণ এর জন্য তার গাছের উপরে নির্ভর করতে হয়। এছাড়া বিভিন্ন জ্বালানি বহু বছর ধরে, ধরো কোনো গাছ কি হচ্ছে, মাটিতে মিশে যাচ্ছে, তো ওখান থেকে পেট্রোল, কয়লা এগুলো আহরণ করা হয়, জীবাশ্ম, যেটা তোমরা হয়তো নাম শুনে থাকবে, জীবাশ্ম। তাহলে দেখো জ্বালানির জন্য, কারণ রান্না করতে হলে আমাদের অবশ্যই জ্বালানি প্রয়োজন, বা গাড়ি চালাতে গেলে আমাদের অবশ্যই পেট্রোলের দরকার। তো এই জিনিসগুলাও কিন্তু দেখো পরোক্ষভাবে ওখান থেকেই আমরা আহরণ করতে পারছি। তাহলে উদ্ভিদ ও প্রাণীর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, একজন আরেকজনের উপর নির্ভরশীল। আবার প্রাণীর উপরে উদ্ভিদ কিভাবে নির্ভরশীল এটাও একটু ব্যাখ্যা করছি। যেমন জীবন্ত প্রাণীর মৃত্যু অবধারিত, সেটা ক্ষুদ্র হোক, একদম অনেক বড় হোক। তোমরা হয়তো ভাবে সবচাইতে বড় প্রাণী তিমি, আবার জলজ প্রাণী হাতি, এদেরও কিন্তু মৃত্যু আছে, মৃত্যু অবধারিত। তাহলে প্রাণী থেকে উদ্ভিদ কিভাবে লাভবান হচ্ছে এটা তোমরা একটু খেয়াল করে শোনো। প্রাণীর কি হচ্ছে,
মরণ হচ্ছে অর্থাৎ মৃত্যু হচ্ছে। মৃত্যুর ফলে প্রাণী মাটিতে মিশে যাচ্ছে, মাটিতে মিশে গেলে বিভিন্ন ধরনের যে বীজ ব্যাকটেরিয়াগুলো রয়েছে এরা আবার প্রাণীর শরীরকে পচনে সাহায্য করছে, বা গাছের পাতাটাগুলো আবার পড়ছে মাটিতে, এটা হিউমাস তৈরি হচ্ছে। সেখানে আবারও উদ্ভিদ সেই বিভিন্ন যে নাইট্রোজেন বা বিভিন্ন ধরনের উদ্ভিদকে বা উদ্ভিদের বৃদ্ধির জন্য যে ফসফরাস, বিভিন্ন পটাশিয়াম এগুলো দরকার, সেগুলো আবার সে কী করছে, গাছে মাটির নিচ থেকে খনিজভাবে শোষণ করে নিচ্ছে। কোনোটা আর্ন হিসেবে নিচ্ছে, আবার কোনোটা সরাসরি হিসেবে নিচ্ছে, কোনোটা কম পরিমাণে নিচ্ছে, আবার কোনোটা বেশি পরিমাণে নিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা সবসময় আপাত দৃষ্টিতে দেখি প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল, তবে এটাও আমরা আজকে থেকে জানতে পারলাম যে উদ্ভিদও প্রাণীর উপর নির্ভরশীল। কারণ প্রাণী যে কার্বন ডাইঅক্সাইডটা নির্গত করছে সেটা কিন্তু উদ্ভিদের খুবই দরকার, কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। তাহলে একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, এছাড়াও আরও অনেক কিছু ব্যাখ্যা দেওয়া যায়, যেমন এই যে তোমরা যে প্রাসাদে থাকছো, যে বিল্ডিংগুলোতে থাকছো, বড় বড় প্রাসাদ দেখছো, এগুলোও কিন্তু মানে জড় পদার্থ থেকে তৈরি হচ্ছে। যেমন মাটি থেকে ইট তৈরি হচ্ছে, ইট থেকে আবার কি হচ্ছে বিভিন্ন বিল্ডিং তৈরি হচ্ছে। এভাবে চুনা পাথর থেকে ধরো সিমেন্ট তৈরি হচ্ছে, সিমেন্ট থেকে ক্যালসিয়াম চুনা পাথর থেকে সিমেন্ট তৈরি, সিমেন্ট দিয়ে আবার কি হচ্ছে বিল্ডিং তৈরি করা হচ্ছে। আবার ধরো বিভিন্ন ধরনের যেমন এই যে লোহা বা আয়রনগুলো লাগে, স্টিল বডি গাড়ি টাড়িগুলো দেখো, সেগুলোও কিন্তু এই লোহাটাও কিন্তু খনিজ পদার্থ থেকেই আহরণ করা হয়ে থাকে, এবং তারপর কি করা হয়ে থাকে, সেগুলো মানুষ তার প্রয়োজনে বিভিন্নভাবে টেকনোলজির মাধ্যমে সেগুলোকে দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন তৈরি করছে, কলকারখানাতে কাজে লাগাচ্ছে, বা বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগাচ্ছে। ঠিক আছে, তাহলে উদ্ভিদ ও প্রাণীর সম্পর্ক খুবই জোরালো, দুজন দুজনের উপর পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে নির্ভরশীল। এবার পরে যে কথাগুলো রয়েছে, পরিবেশের ভারসাম্য। পরিবেশের ভারসাম্য হচ্ছে, দেখো উদ্ভিদ পরিবেশের ভারসাম্য, পরিবেশে কোনো জীবই এককভাবে বেঁচে থাকতে পারে না। বেঁচে থাকার জন্য জীব বিভিন্নভাবে তার চারপাশের পরিবেশের উপর নির্ভর করে। বেঁচে থাকার জন্য আমরাও পরিবেশের উপরে বিভিন্ন উপাদানের উপরে নির্ভর করি। ভেবে দেখো তো, সকল উৎস থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস পাই, তা যদি কোনো কারণে নষ্ট হয় তবে আমাদের জীবনে কি ঘটবে। আচ্ছা, এই পরিবেশের ভারসাম্যর মধ্যেও একটা কথা আছে, এখানে একটা জীবন সংগ্রাম চলে, অর্থাৎ সারভাইভ, যেটা তোমরা বলতে পারো জীবন সংগ্রাম। হ্যাঁ, তাহলে এখানে জীবন সংগ্রামটা কি, সেখানে দেখা যায় যে কোনো শক্তিশালী প্রাণী হয়তো কোনো দুর্বল প্রাণীকে ভক্ষণ করে বা দুর্বল প্রাণীকে কি করছে, ডমিনেট করে সে নিজের অস্তিত্ব বিরাজ করছে, এই ধরনের একটা ঘটনা ঘটে থাকে। তো যদি কোনো প্রাণীর আধিক্য বেড়ে যায়, বা যে আসলে সৃষ্টির যত প্রাণী আছে বা যত উদ্ভিদ আছে পুরোটাই কোনো না কোনোভাবে কারো উপকার করছে বা অপকার করছে, তবে যাই হোক প্রত্যেকেই তার কোনো না কোনো কিছুর জন্য নির্ভরশীল। তবে কোনো প্রাণীর যদি হঠাৎ করে আধিক্য বেড়ে যায় তাহলে কিন্তু অন্য প্রাণী ধ্বংস হলে এতে পরিবেশের ভারসাম্যটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। ধরো একটা জিনিস এরকম হতে পারে যে কোনো একটা বনে কি হলো, উদ্ভিদ জন্মাচ্ছে, হরিণ প্রচুর খাদ্য পাচ্ছে, কারণ হরিণ হচ্ছে তৃণভোজী, সে প্রচুর খাদ্য খাচ্ছে। এখন দেখা গেল যে ওখানে বাঘের সংখ্যা, মানে প্রচুর হরিণ হচ্ছে, সেখানে বাঘের সংখ্যা দেখা গেছে হরিণের তুলনায় 3 ভাগের 1 ভাগ। কিন্তু বাঘের যেহেতু খাদ্য বেশি প্রয়োজন, সে কী করছে, প্রতিনিয়ত হরিণকে মেরে খাচ্ছে, অন্য কোনো প্রাণীর উপর সে আঘাত করছে না, মূলত হরিণকে খাচ্ছে। হরিণ এতে কী হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো কারণে হরিণের সংখ্যা কমে গেলে বাঘের সংখ্যা তখন কি হয়ে যাবে, বেড়ে যাবে। মানে এখানে একটা আধিপত্য বিস্তারের বিষয় একটা দেখা যায় সারভাইভের মধ্যে, জীবন সংগ্রামের মধ্যে। তো বাঘের পরিমাণ যদি আবার বেড়ে যায়, অন্য কোনো হরিণটাও কিন্তু আমাদের পরিবেশের জন্য দরকার, কিন্তু হরিণের পরিমাণ কমে গেলে একটা সময় দেখা যাচ্ছে আবার বাঘ খাদ্য পাচ্ছে না। বাঘ যদি খাদ্য না পায় তাহলে মানে অটোমেটিক্যালি বাঘের আবার বিলুপ্তি ঘটার মতো ঘটনা ঘটে যেতে পারে, যেটাও পরিবেশের জন্য বিপর্যয়। আবার এমন একটা কিছু কিছু প্রাণীর নাম এখন আমরা শুনতে পাই যেগুলো আগে ছিল কিন্তু এখন নেই, যেমন নীল কাঁকড়া,
আমেরিকান গবেষণায় দেখা গেছে যে এই নীল কাঁকড়ার রক্ত দিয়ে, যে তোমরা যে এখন দেখছো যে করোনা প্যান্ডামিক বা সিচুয়েশনের জন্য ভ্যাকসিন তৈরির জন্য বিভিন্ন দৌরাত্ম্য চলছে, তো এই ভ্যাকসিনটা কাজ করছে কি না, বিভিন্ন এর আগেও যত প্যান্ডামিক ছিল সেগুলোর জন্য ভ্যাকসিন তৈরি করা হতো এবং এই নীল কাঁকড়ার রক্ত দিয়ে সেটা টেস্ট করা হতো যে এটা ঠিক মতো কাজ করবে কি না। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল নীল কাঁকড়ার এই রক্ত এত বেশি ব্যবহারযোগ্য হয়ে উঠছে যে বর্তমানে নীল কাঁকড়া সংখ্যায় কমে যাচ্ছে। কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে এটা কিন্তু পরবর্তীতে আরও কোনো প্যান্ডামিক আসলে বা কোনো ধরনের ভ্যাকসিন তৈরির প্রয়োজন হলে তখন এই নীল কাঁকড়া হয়তো আর পাওয়া যেতে নাও পারে। তাই এদেরকে কি করা উচিত, সংরক্ষণ করা উচিত এবং ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখা উচিত যাতে এদের মানে কি হয় বংশবিস্তার ঘটে সেই দিকেও বা এদের পর্যবেক্ষণে রাখা উচিত। এটা একটা জাস্ট এক্সাম্পল, এরকম আরও হতে পারে। যেমন এক ধরনের আগে লাল তেলাপোকা ছিল, হঠাৎ দেখা গেল তার থেকে একটু বড় যে পাখিগুলো, সেই পাখিগুলো সেই ইনসেক্টগুলোকে খাচ্ছে। তো একটা পর্যায়ে সেই ইনসেক্টগুলো কি হয়ে গেল, কমে গেল। তো পাখি খাবার খাচ্ছে না, ফলে দেখো পুরোটা কিন্তু বিপর্যস্ত হচ্ছে। একটা সময় সেই পাখিও খাবার না পেয়ে মৃত্যুর দিকে যাচ্ছে, মানে বিলুপ্তির পথে যাচ্ছে। তার মানে পরিবেশে প্রত্যেকটা জিনিসকেই সমানভাবে গুরুত্ব দিয়ে মানে বেঁচে থাকার সুযোগ করে দেওয়া উচিত। কিন্তু প্রাকৃতিকভাবে যে সার্ভাইভ হচ্ছে, এখানে একটা শক্তির লড়াই চলে, যে যত শক্তিমান সে বেঁচে থাকে, যে যত দুর্বল সে হেরে গিয়ে হয়তো অনেক সময় বিলুপ্তির পথে ঢুকে যায়। এতেও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এখন আসলে উদ্ভিদের ব্যাপারেও এরকম হয়, শুধুমাত্র প্রাণীর ক্ষেত্রে যে ঘটছে তা না। তোমরা হয়তো দেখো যে ঘাস খুব দ্রুত বেড়ে যায়, ঠিক আছে, একটা জায়গায় বড় গাছ বড় হতে যতখানি সময় লাগে তার চেয়ে বেশি দ্রুত ঘাস হয়ে যায়। সেখানে আবার কি করতে হয়, ঘাসটাকে পরিষ্কার করে দিয়ে অন্য কোনো গাছ ওঠার বা বীজগুলো লাগানোর মতো কাজ ওখানে করে দিতে হয়। তা না হলে এই ঘাসের আধিক্যের জন্য অন্য কোনো গাছের বৃদ্ধি হবে না, এতে পরিবেশের বিপর্যয় ঘটে। আবার কিছু দেখা যায় গুল্ম, যেটা লতানো গাছগুলো বড় গাছকে কি করে আঁকড়ে ধরে পরজীবী হিসেবে তারা খাদ্য গ্রহণ করতে থাকে এবং এতে বড় গাছগুলো বিপর্যস্ত হয়। আবার এইগুলো প্রাকৃতিকভাবেও হয়, মানুষ দ্বারাও হয়। মানুষ যদি অতিরিক্ত গাছ বন জঙ্গল কেটে ঘরবাড়ি তৈরির জন্য আসবাবপত্র বানাতে থাকে, দেখা যায় একসময় সেই বড় গাছগুলো কি ঘটছে, বিলুপ্তি ঘটছে বা সেখানে আর সেই ধরনের গাছ জন্মাচ্ছে না। এই জন্য যদি তুমি যে কোনো জিনিসই মানুষের সংরক্ষণ করাটাও এইখানে একটা বিষয় থাকে, যে আমি একটা গাছ কাটলাম, পাশাপাশি যদি সেই সেম গাছ আরও 3টা আমি লাগিয়ে রাখি, সেক্ষেত্রে এর অভাবটা পূর্ণ হয় এবং পরিবেশেরও ভারসাম্য রক্ষা হয়। কীরকম রক্ষা হয়, পরিবেশে যদি গাছ না থাকে তাহলে অক্সিজেনের ঘাটতি হয়ে যায়। ধরো তুমি যদি কোনো একটি বড় গাছের নিচে রাতের বেলা ঘুমাতে যাও, হয়তো ভাবলে যে হ্যাঁ গাছ ঠান্ডা, আমি একটু রাতে, এক্ষেত্রে তোমার কি হবে, রাতে অনেক সময় নিঃশ্বাসে কষ্ট হয়ে যায়, অর্থাৎ শ্বাসকষ্টও দেখা দিতে পারে। এখানে কারণটা কি জানো, কারণ রাতের বেলা সূর্য থাকে না, স্যালো সংশ্লেষণ ঘটতে পারে না, যার ফলে ওখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। গাছ তখন কি করতে পারে না, অক্সিজেন নির্গত করতে পারে না। তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা বড় গাছেরও যেমন ঘাসেরও দরকার রয়েছে, আবার বড় গাছেরও প্রয়োজন রয়েছে। তুমি এটা নিজেই প্রমাণ করে দেখতে পারো। তাহলে কি হবে, বড় গাছেরও প্রয়োজন রয়েছে এবং ছোট ঘাস, এরকম প্রাণীদের মধ্যেও বড় প্রাণীরও যেমন রয়েছে এবং সেরকম ছোট একটি পিঁপড়ে তারও প্রয়োজনীয়তা রয়েছে, কারণ সে কারো না কারো খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। ঠিক আছে, এখন আজকে আমরা আসলে আলোচনা এই পর্যন্তই রাখবো। তোমরা বাড়ির কাজগুলো করবে, আর বাড়ির কাজগুলো অবশ্যই ভালোভাবে করবে, বই খাতা এবং এই চিত্রগুলো আঁকার চেষ্টা করবে। দেখো তাহলে তোমাদের বাড়ির কাজ কি, অধ্যায় 14 পরিবেশের ভারসাম্য আমাদের জীবন। আর আমি যে আলোচনাগুলো করলাম এগুলোই তোমাদের বাড়ির কাজ। আমি একটু মুছে দিচ্ছি। প্রাকৃতিক পরিবেশের ব্যাখ্যা দাও, পরিবেশের উপাদান বর্ণনা করো, পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর সম্পর্ক ব্যাখ্যা করো, পরিবেশের ভারসাম্য বিশদভাবে আলোচনা করো এবং আরেকটি কাজ থাকবে যেটা হচ্ছে পরিবেশের জীব ও জড় উপাদান অর্থাৎ লিভিং থিংস ও নন লিভিং থিংস এগুলোর একটা তালিকা তৈরি করবে, উপাদানের ছক বা তালিকা, উপাদানের ছক তৈরি
ছক তৈরি করবে, ঠিক আছে। এবং অবশ্যই তোমরা ছক তৈরি করার সময় কি করবে, পেন্সিল দিয়ে ছকগুলো তৈরি করবে এবং কলম দিয়ে লিখবে এবং লেখাটা যাতে সুন্দর হয় সেদিকে খেয়াল রাখবে। কারণ এখন তোমাদের অনেক সময় তোমরা বাড়িতে বসে আছো, তোমরা অনেক কিছু চাইলে একটু সুন্দরভাবে লিখতে পারো এবং ভালোভাবে পড়তে পারো। এবং এই বইগুলো পড়ার পাশাপাশিও যে যার ধর্মের বইগুলো পড়বে, ধর্মীয় বইগুলো পড়বে, এতে মনের প্রশান্তি আসবে। এবং তোমাদের যে করোনা প্যান্ডামিক বা সিচুয়েশন চলছে এটার জন্য তোমরা প্রে করবে, তাহলে হয়তো আমরা এই থেকে মুক্তি পাবো সবাই, যদি আমরা প্রে করি এই সিচুয়েশন থেকে মুক্তি পাবো এবং আমরা সরাসরি তোমাদেরকে ক্লাস করাতে পারবো এবং আরও সুন্দরভাবে আমাদের স্কুলটা বা তোমাদের সাথে আমাদের একটা দেখা হবে, ভালো লাগবে, ঠিক আছে। তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, ঘরে থেকো এবং অবশ্যই দায়িত্বশীল আচরণ করবে, অযথা বাইরে ঘোরাফেরা করবে না এবং কোনো করোনা বিষয়ে কোনো ভুল তথ্য আদান প্রদান করবে না। যতটুকু সম্ভব নিজেকে সংযুক্ত রাখবে, তোমার কি বলে নেইবার যারা প্রতিবেশী তাদেরকে সচেতন করবে তথা দেশকে সচেতন করা হবে, ঠিক আছে। ভালো থেকো এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।